বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসান একের পর এক এমন কথা বলছেন যেটা বর্তমান সরকারকে কেবল বিব্রতই করছে না, জামায়াতে ইসলামীর হাতে একের পর এক ইস্যু তুলে দিচ্ছে। রিজওয়ানা হাসান কি এটা ইচ্ছে করে করছেন? তিনি কি সরকারকে বিব্রত করতে চাইছেন? এবং রিজওয়ানা হাসানের এই আচরণে সরকার বা কি করছে? এর পাশাপাশি গতকাল ছিল ঐতিহাসিক ৭ই মার্চ। এই ৭ই মার্চকে ঘিরে বর্তমান বিএনপি সরকারের যে ভূমিকা আমরা দেখলাম, তাতে আমাদের প্রশ্ন জাগছে মনে যে বিএনপি আসলে কি চায়। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতেই যেটা বলছিলাম, এই সদ্য বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে আপনারা তাকে চেনেন বিশিষ্ট রাজাকার কন্যা। তার বাবা মহিবুল হাসান, তিনি পাকিস্তান আমলে প্রাদেশিক সরকারের সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন। জিয়ার আমলে স্বতন্ত্র ইলেকশন করে এমপি হয়েছিলেন, এরশাদের আমলে এমপি হয়েছিলেন এবং তিনি এরশাদের আমলে প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তিনি বিশিষ্ট রাজাকার ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম বিরোধিতাকারী ছিলেন। সেই রাজাকার কন্যা রিজওয়ানা হাসানের সাথে কি জামাতের খুব বিরোধ আছে? তার সাথে জামাতের সম্পর্কটা একটু কি? একজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব, যাকে সম্প্রতি চুক্তি বাতিল করে অবসরে পাঠানো হয়েছে, সেই সচিবের কথা যদি সত্যি হয়, সূত্র আমাকে জানিয়েছে যে বিভিন্ন সময়ে জামাতের নেতা এবং জামাতপন্থী সচিব এবং কয়েকজন উপদেষ্টার গোপন মিটিং হতো এবং সেই সব মিটিংয়ে রিজওয়ানা হাসান নিজে উপস্থিত থাকতেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জামাতকে ক্ষমতায় আনা হয়। তিনি বিভিন্ন সময়ে বলেছেন যে জামাত ক্ষমতায় আসতেছে, গেট রেডি ফর দ্যাট। তিনি তার আরো একজন সচিবের বরাত দিয়ে বলা হয়েছে, যেটি বিএনপির একজন নেতা বলেছেন টকশোতে, সেই সচিব 3 মাস কাজ করেছিলেন রিজওয়ানা হাসানের সাথে এবং তিনি বলেছেন এই 3 মাসে তার 3x12 মানে 36 বছরের আয়ু কমে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। এবং তিনি খুব ধমক দিতেন, কথায় কথায় ধমক দিতেন এবং জামাতের কথা বলতেন যে জামাত ক্ষমতায় আসবে। তো সেই জামাতপন্থী উপদেষ্টা, রাজাকারের বাচ্চা, সে হঠাৎ এরকম স্টেটমেন্ট কেন দিচ্ছে যে আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে দেইনি? আবার আনন্দবাজারের সাথে একটি ইন্টারভিউতে বলেছে যে আমি যদি মবের শিকার হই তাহলে জামাত শিবির দায়ী থাকবে। এবং তার এই প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু জামাত রিয়াক্ট করেছে। এই যে জামাতকে মেইন স্ট্রিম হতে দেয়নি, এর মধ্য দিয়ে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে, জামাত রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে এবং তাদের পদত্যাগ দাবি করেছে। স্বভাবতই এই সব কারণে বর্তমান সরকার, যে বিএনপি সরকার, তারা যথেষ্ট বিব্রত হয়েছে যে একটি তাদের লোকই বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। যেটা আমরা আগেই বলেছি যে এবারের নির্বাচনটা ছিল খুবই প্রহসনের নির্বাচন এবং জনগণের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে খুব মেবি 20% হয়তো ভোটার পার্টিসিপেশন ছিল। তো সেই জায়গায় যখন একজন উপদেষ্টা বলতেছে, সদ্য বিদায়ী উপদেষ্টা, তখন তো আমাদের এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে অভিযোগগুলো, সেটি আরো বেশি বাস্তব হয়ে ওঠে। এই অবস্থায় তারেক রহমান তার একজন ক্যাবিনেট মন্ত্রীকে বলেছে, মানে তার একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে বলেছেন যে রিজওয়ানা হাসানের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে ব্যবস্থা নেন। তো সেই মন্ত্রী তারেক রহমানের গুলশান অফিসে রিজওয়ানা হাসানকে 2-3 দিনের মধ্যে ডেকেছিলেন এবং তিনি ব্যাখ্যা দাবি করেছেন রিজওয়ানা হাসান কেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন। এক পর্যায়ে রিজওয়ানা হাসান মুচলেকা দিতে বাধ্য হন যে তিনি এই ধরনের কথাবার্তা আর বলবেন না এবং বিএনপির পক্ষ থেকে তাকে রীতিমতো লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, যদি সে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা জানেন যে দুদকে কিন্তু রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অভিযোগ জমা আছে, সেটাও তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে।
তো এই অবস্থায় এই রেজওয়ানা হাসানকে নিয়ে কেয়ারফুল থাকবেন যে রাজাকারের বাচ্চা কিন্তু এখনো জামাতের পক্ষে কাজ করে যাচ্ছে। এবার আপনারা জানেন যে গতকাল ছিল ৭ই মার্চ, ঐতিহাসিক একটা দিন। এই দিন বঙ্গবন্ধু ১৯৭১ সালে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং সেই ভাষণটি নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা হয়েছে। ২০১৭ সালে ইউনেস্কো এটিকে বিশ্বের একটি অন্যতম ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য। তো বাংলাদেশের প্রথম কোনো কিছু একটা এই ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেল। তো সবার, এটা বাঙালি হিসেবে আমাদের সবার জন্য একটা গর্বের। এবং এই ভাষণটি পৃথিবীর হাজার বছরের ভাষণগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা ভাষণ। সেরা ১০০ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর এই ভাষণটিকে বলা হয়। এই ভাষণটি নিয়ে গতকাল বিএনপি সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে সেটি আমাদের কিন্তু ভীষণ ব্যথিত করেছে। দেশের বিভিন্ন জায়গায় ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা বা পুলিশ বাধা দিয়েছে। শাহবাগের ওসি জনাব মনিরুজ্জামান বলেছেন যে ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ, সেটি কেন বাজানো হবে? ৭ই মার্চের ভাষণ কবে নিষিদ্ধ হলো এটা তো আমরা জানি না, বরং এটা তো ইউনেস্কো এটাকে একদম বিশ্বের পর্যায়ে নিয়ে গেছে। তো এই যে সারা দেশে ৭ই মার্চের ভাষণ নিয়ে সরকার যে আচরণটা করলেন, যে স্বৈরাচারী মনোভাবটা দেখালেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে বিএনপি আসলে কি চায়। বিএনপি একদিকে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, একবার ৭১-এর কথা বলে, বা জামাতকে ৭১-এর বিরোধী শক্তি বলে কথা বলে, আবার নিজেরা যা করছে সেটা তো সেই তাদের অবস্থানটাও তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিটিভিতে দেখলাম যে স্বাধীনতার ঘোষণার জিয়াউর রহমান যেটি বলেছিলেন সেটিকে খণ্ডিতভাবে দেখানো হচ্ছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। আর সেখানে বিটিভি এই শেখ মুজিবুর রহমানের পক্ষে এই অংশটা কেটে আই মেজর জিয়াউর রহমান দিয়ে স্বাধীনতা ঘোষণা করছি বলছে। বিএনপির এটা মনে রাখা উচিত যে ৭১-এর প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে এর বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে কিন্তু কোনো শক্তি দাঁড়াতে পারেনি। এমনকি যে ইউনূসের ১৮ মাসের শাসন, তার যে এই চ্যাংড়া প্যাংড়াগুলো ছিল, এই সমন্বয়ক এনসিপি, এরাও কিন্তু স্বাধীনতাকে হেয় করার চেষ্টা করেছে, স্বাধীনতাকে বিতর্কিত করার চেষ্টা করেছে, ২৪ দিয়ে ৭১-কে মুছে ফেলার চেষ্টা করেছে। তারা কিন্তু পাত্তা পায়নি। বিএনপি নির্বাচনের আগে বরং মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরেছিল, কিন্তু ৭ই মার্চের ভাষণ নিয়ে তারা যেটা করলো সেটা কিন্তু তাদের ভবিষ্যৎকে কিন্তু বিপন্ন করবার একটা সূচনা আমি বলবো। ক্ষমতা নিয়েছে ১ মাসও হয়নি, তাদের ব্যর্থতার তালিকা কিন্তু দীর্ঘ হচ্ছে। বাংলাদেশের মূল্যস্ফীতি আবার 9% ছাড়িয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতি যেখানে ৩-এর কম, ২.৭৫ বা এরকম, সেখানে বাংলাদেশের মূল্যস্ফীতি ফেব্রুয়ারি মাসে 9.1 চলে গেছে। তো এই দিকে তাদের মনোযোগ নেই। বিদ্যুৎ নিয়ে এই যে গ্রীষ্মকাল আসছে, কি হবে সেটা নিয়ে দেশবাসী ইতিমধ্যে আতঙ্কিত। তেল নিয়ে গত দুদিন ধরে যে তামাশা চলতেছে, সেখানেও সরকারের কোনো সাফল্য নেই। এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি সরকার এই ধরনের কার্যক্রম চালায় তাহলে সেটা অন্তত বিএনপি সরকারের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। এদিকে খুব দ্রুতই শুরু হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান। চট্টগ্রাম থেকে খবর পেলাম সেখানে প্রায় ১-১.৫ হাজার পুলিশ আশেপাশের থেকে আনা হয়েছে এবং আগামীকাল থেকে সেখানে বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হবে। আশঙ্কা করা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে এটা আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করার কোনো অভিযান না হয়। আওয়ামী লীগের প্রতি বিএনপির সরকারের যে আচরণ সেটা নিয়েও কিন্তু অনেক কিছু বলবার আছে, সেটা আজকে আর বলবো না।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।